হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবির স্টাডি। তো আজকে আমরা লুসেন্টের ফিজিক্স স্টার্ট করছি আমরা সায়েন্সের। তো লুসেন্ট ফিজিক্সের আমরা 7 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে সারফেস টেনশন। তো এর আগে আমরা 6টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি দেখে না থাকো তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা লুসেন্ট ফিজিক্সের 7 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে সারফেস টেনশন নিয়ে, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখে নাও, সারফেস টেনশন জানতে গেলে প্রথমে আমাদের কোয়েসিভ ফোর্স এবং অ্যাডেসিভ ফোর্স, এই ফোর্স দুটো জানা দরকার। ঠিক আছে, তো ফ্রেন্ডস কোয়েসিভ ফোর্স এবং অ্যাডেসিভ ফোর্সগুলো জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে কোনো পদার্থ সলিড, ঠিক আছে, কোনো পদার্থ সলিড, লিকুইড বা গ্যাস, এই তিনটে পদার্থ হয় কেন। ঠিক আছে, দেখো কোনো পদার্থ সলিড হবে, লিকুইড হবে না গ্যাস হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে পদার্থের মধ্যবর্তী কণাগুলির ওপর। ঠিক আছে ফ্রেন্ডস, কোনো পদার্থ দেখো তখন সলিড হচ্ছে যদি পদার্থের মধ্যবর্তী কণাগুলির আকর্ষণ বল খুব বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে ফ্রেন্ডস, কোনো পদার্থ যদি সলিড হয় তাহলে তার মধ্যবর্তী কণাগুলি খুব ঘন, মানে খুব আকর্ষণ বল দ্বারা, তীব্র আকর্ষণ বল দ্বারা সংযুক্ত থাকে, তাই পদার্থটি সলিড হচ্ছে। এবং যদি আমি লিকুইডের কথা বলি, তাহলে লিকুইড হবে সেই পদার্থের মধ্যবর্তী কণাগুলি তুলনামূলক কম আকর্ষণ বল দ্বারা একটু দূরে দূরে অবস্থান করছে। ঠিক আছে, কম আকর্ষণ বল দ্বারা করছে। এবং কোনো পদার্থ যদি গ্যাস হয় তাহলে পদার্থের মধ্যে আকর্ষণ বল নেই চললেই চলে। ঠিক আছে, এগুলো হচ্ছে সেই পদার্থের ধর্ম। তো আমরা এখানে আমরা জানি পদার্থের যৌগিক ধর্ম 5টি। আমরা জানি পদার্থের যৌগিক ধর্ম 5টি, সেটা হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস, এবং পদার্থের চতুর্থ ধর্মের নাম হচ্ছে প্লাজমা। এবং 5 নম্বর অবস্থা হচ্ছে বোর আইনস্টাইন তত্ত্ব। তো এত দূরে আমরা যাব না, শুধু আমরা সলিড, লিকুইড এবং গ্যাস এই তিনটে নিয়েই দেখলাম। তো এবার দেখো কোয়েসিভ ফোর্স আর অ্যাডিসিভ ফোর্স, ব্যাপার দুটি কি। কোয়েসিভ ফোর্স আর অ্যাডিসিভ ফোর্স, তো মনে রাখো, আমি মনে করে কোনো একটি পাত্র নিলাম। ঠিক আছে, তো পাত্রের মধ্যে জল রাখলাম। তো দেখো এই জলের মধ্যে কি হচ্ছে, আমি বলেছি যে জলের মধ্যে কণাগুলি একটি বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করছে। ঠিক আছে, নিজেদের মধ্যে জলের কণাগুলি আকর্ষণ করছে। ঠিক আছে, তো এই যে জলের কণাগুলি নিজেদের মধ্যে আকর্ষণ করছে, এই ফোর্সটাকে আমরা বলবো কোয়েসিভ ফোর্স। ঠিক আছে, আর অ্যাডিসিভ ফোর্স, এই জলের সঙ্গে ধরে একটা কাঁচের গ্লাস রাখলাম, এই জলের সঙ্গে এই কাঁচের গ্লাসের যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলবো অ্যাডিসিভ ফোর্স। অর্থাৎ অ্যাডিসিভ ফোর্স আর কোয়েসিভ ফোর্স ব্যাপারগুলি কি, কোয়েসিভ ফোর্স হচ্ছে মানে একই পদার্থের মধ্যে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে কোয়েসিভ ফোর্স, আর অ্যাডিসিভ ফোর্স হচ্ছে দুটি ভিন্ন পদার্থের মধ্যে যে বল ক্রিয়া করে সেটাকে বলবো অ্যাডিসিভ ফোর্স। ঠিক আছে, তো দেখে নাও কোয়েসিভ ফোর্স ব্যাপারটা কি, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকুল অফ সেম সাবস্টেন্স। ঠিক আছে, মানে একটাই পদার্থের মধ্যে, সেম পদার্থের মধ্যে যে ফোর্স প্রয়োগ করছে ইজ কল্ড কোয়েসিভ ফোর্স। কোয়েসিভ ফোর্স ইজ ম্যাক্সিমাম ইন সলিড। প্রথমে বলেছি ফ্রেন্ডস যে কোয়েসিভ ফোর্স মানে আকর্ষণ বলটা সলিডের ক্ষেত্রে খুব বেশি হয়, তারপর লিকুইডের ক্ষেত্রে, তারপর গ্যাসের ক্ষেত্রে। বলছে দিস ইজ হোয়াই সলিড হ্যাভ দ্য ফিক্সড শেপ, এই কারণেই সলিডের একটি নির্দিষ্ট আকার থাকে। কোয়েসিভ ফোর্স ইজ নেগলিজিবল ইন কেস অফ গ্যাস, এবং গ্যাসের ক্ষেত্রে আমি বলেছি যে কোয়েসিভ ফোর্স নেই বললেই চলে, নেগলিজিবল করা যেতে পারে। ঠিক আছে, তো এবার আমরা জানবো অ্যাডিসিভ ফোর্স। অ্যাডিসিভ ফোর্সটা কি, দেখো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকুল অফ ডিফারেন্ট সাবস্টেন্স ইজ কল্ড অ্যাডিসিভ ফোর্স। অর্থাৎ দুটি ভিন্ন পদার্থের মধ্যে যে আকর্ষণ বল, যেমন এখানে গ্লাস আর জলের মধ্যে বললাম, এগুলো হচ্ছে অ্যাডিসিভ ফোর্স আমরা বলতে পারি। ঠিক আছে, ডিউ টু অ্যাডিসিভ ফোর্স ওয়ান বডি স্টিক্স টু আদার। ঠিক আছে, তো এই কারণেই একটা বডি অপর বডিকে স্টিক্স করছে। তো ফ্রেন্ডস, এসে তোমরা মনে রাখবে কোয়েসিভ ফোর্সকে বাংলায় বলা হয় সংযোজক বল, এবং অ্যাডিসিভ ফোর্সকে বাংলায় বলা হয় অসংযোজক বল। ঠিক আছে, কোয়েসিভ ফোর্স মানে সংযোজক বল, এবং অ্যাডিসিভ ফোর্স মানে হচ্ছে অসংযোজক বল। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার আমরা সারফেস টেনশন নিয়ে আলোচনা করব। সারফেস টেনশনকে বাংলায় বলা হয় পৃষ্ঠটান। ঠিক আছে, তো পৃষ্ঠটান কি, দেখো বলছে সারফেস টেনশন ইজ দি প্রপার্টি অফ লিকুইড বাই ভার্চু অফ হুইচ ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু হ্যাভ দ্য এরিয়া অফ ইটস ফ্রি সারফেস মিনিমাম। ঠিক আছে, অ্যাজ ইফ ইট ওয়ার আন্ডার টেনশন লাইক এ স্ট্রেচড ইলাস্টিক মেমব্রেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখানে কী বলা হচ্ছে যে সারফেস টেনশন হচ্ছে একটা ধর্ম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ধর্ম, লিকুইডের একটা ধর্ম। তোমরা বলতে পারো সব পদার্থের মধ্যে একটা ধর্ম বলতে পারো সারফেস টেনশনটা, যেটা কী করে, সেটা যে সারফেসটাকে মিনিমাম করার চেষ্টা করে। ঠিক আছে, মনে রাখবে ফ্রেন্ডস, যে আমরা জলের ফোঁটা পড়ে, ঠিক আছে, ওপর থেকে বৃষ্টির ফোঁটা পড়ে কী হয়, গোল আকৃতি ধারণ করে। তোমরা যে কোনো ফোঁটা, ঠিক আছে, তোমরা যে কোনো জলের ফোঁটা দেখবে
পৃথিবীর মানে বেশিরভাগ ন্যাচারাল জিনিসই সবসময় গোল আকৃতি নেওয়ার চেষ্টা করে। তোমরা গাছের গুঁড়িও দেখতে পারো সবসময় গোল, ঠিক আছে, এরকম যে কোনো দেখবে, সে গাছই হতে পারে, কোনো গাছের ফল হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা গোল আকৃতি ধারণ করে। কেন? কারণ গোল আকৃতির ক্ষেত্রে তার সারফেস টেনশন মানে তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে, সেটা সবথেকে কম হয় সব বস্তুর ক্ষেত্রেই প্রবণতা দেখা যায়। তাই বস্তুর কী করে সবসময় নিজের আকৃতি ছোটো করার চেষ্টা করে। দেখো সারফেস টেনশন হচ্ছে এরকমই, যেটা সেটা কী করছে, ফ্রি সারফেস মিনিমাম করার চেষ্টা করছে সারফেস টেনশন। ফ্রেন্ডস, তোমরা দেখে থাকবে যে যখন জলের উপরে কোনো মাকড়সা পড়ে তখন দেখবে যে মাকড়সা পড়ার ক্ষেত্রে কী হয়, যেখানে দেখবে মাকড়সার পাগুলো পড়ছে সেই জায়গাগুলো ঠিক দেবে যাচ্ছে। তোমরা লক্ষ্য করে দেখতে হবে, এগুলো সবই হচ্ছে সারফেস টেনশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি বলে দিই সারফেস টেনশন কী কারণে হচ্ছে। দেখো, আমরা জানি তরলের মধ্যে কী করছে, কণাগুলি নিজেদের মধ্যে, তরলের কণাগুলি এভাবে প্রত্যেকটা এভাবে আকর্ষণ বল দ্বারা একটা যুক্ত থাকছে, ঠিক আছে, এভাবে মনে করো কণাগুলি আকর্ষণ বল দ্বারা যুক্ত, তরলের মধ্যে কণাগুলি, ঠিক আছে। তো এই যে কণাগুলির ওপর যদি মাকড়সা পা ফেলছে, ঠিক আছে, সেগুলো আকর্ষণ বলের কারণে হালকা দেবে যাচ্ছে, এটা এই কারণেই হচ্ছে সারফেস টেনশন। তো দেখো, এবার দেখো, এ লিকুইড ড্রপ অ্যাটেন্স স্ফেরিক্যাল শেপ, ঠিক আছে। দেখো এখন তরল কী বলছে এখানে, স্ফেরিক্যাল মানে একটা গোলকীয় আকৃতি ধারণ করছে ডিউ টু সারফেস টেনশনের কারণ হচ্ছে পৃষ্ঠটান। তো মনে রাখবে যে কোনো মানে জলের ফোঁটা সবসময় গোলাকার ধারণ করে কিসের জন্য, এটা পরীক্ষায় খুবই আসে, সেটা হচ্ছে সারফেস টেনশনের জন্য। ফর গিভেন ভলিউম স্ফিয়ার হ্যাজ মিনিমাম সারফেস এরিয়া, কারণ আমরা জানি যে স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, আয়তনটা সব থেকে মিনিমাম হয়। স্ফিয়ারের আয়তনের ফর্মুলা কি আমরা জানি, 4/3 পাই আর কিউব, তাই তো, 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে রেডিয়াস। তো এবার দেখো, সারফেস টেনশন অফ এ লিকুইড ইজ মেজার্ড বাই দ্য নর্মাল ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ। তো দেখো, তোমরা মনে রাখবে যে সারফেস টেনশনের ফর্মুলা কি, টি ইকুয়াল টু হচ্ছে F/L, টি ইকুয়াল টু F/L, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলে থাকি সারফেস টেনশন বা পৃষ্ঠ টান প্রতি একক দৈর্ঘ্যের ওপর, ঠিক আছে। তো এখানে দেখো, সারফেস টেনশন অন লিকুইড মেজার্ড বাই নর্মাল ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ অন either সাইড অফ অ্যান ইমাজিনারি লাইন ড্রন অন দ্য ফ্রি সারফেস অফ লিকুইড অ্যান্ড ট্যানজেনশনাল অফ দ্য ফ্রি সারফেস, ঠিক আছে। তো এখানে ওটাই বলা হচ্ছে, সো ইফ এ ফোর্স এফ অ্যাক্টস অন অ্যান ইমাজিনারি লাইন অফ লেন্থ এল দেন সারফেস টেনশন ইকুয়াল টু টি ইকুয়াল টু F/L, ঠিক আছে, যেখানে প্রতি একক দৈর্ঘ্যের ওপর। ফ্রেন্ডস, তোমরা শুধু মনে রাখবে যে প্রতি একক দৈর্ঘ্যের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলে থাকি সারফেস টেনশন, ঠিক আছে। তোমরা একটা জলের ওপরের পৃষ্ঠ আছে, তার মধ্যে বিভিন্ন এরকম করে ইমাজিনারি লাইন কল্পনা করা হয়, ঠিক আছে, এবং তার একক দৈর্ঘ্যের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলে থাকি তরলের পৃষ্ঠটান। তোমরা এখান থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট মনে রাখবে, টি ইকুয়াল টু F/L, ঠিক আছে। তো এবার দেখো, ওয়ার্ক ডান ইন ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া। দেখো, কোনো একটা সারফেস আছে, ঠিক আছে, এই সারফেসটাকে যদি আমরা ইনক্রিজিং করতে চাই, মানে সারফেসটাকে যদি আমরা বাড়াতে চাই, কার্য করার ফলে যদি আমরা বাড়াতে চাই, ঠিক আছে, কার্য করার ফলে যদি আমরা এরিয়া বাড়াতে চাই, ঠিক আছে, ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া অফ লিকুইড বাই ইউনিটি আন্ডার আইসোথার্মাল কন্ডিশন, এবং এটা যদি আইসোথার্মাল কন্ডিশনে রাখা হয়, ইট ইজ ইকুয়াল টু সারফেস টেনশন অফ লিকুইড অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন ইউনিট সারফেস ইজ জুল পার মিটার স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এরিয়া বাড়াতে চাচ্ছি আমরা, তাহলে দেখো আমি এটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমরা কি করব, আমরা এরিয়া বাড়াবো, এরিয়া বাড়াবো সারফেস টেনশনের, ঠিক আছে। তখন কি হবে, টি ইকুয়াল টু F/A, মানে W/A, ঠিক আছে। আমরা যদি কার্য করার ফলে যদি এরিয়া বাড়াতে চাই তখন হবে টি ইকুয়াল টু W/A। তো ফ্রেন্ডস, এটা থেকে ঘাবড়ে যাবে না, কারণ এটা মানে কি, আমরা জানি কার্য মানে কি, কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, মানে F/L, ঠিক আছে। আর এটা মানে কত, এরিয়া মানে হচ্ছে L স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার, এল যদি কাটা যায় তাহলে আমরা পেয়ে যাব টি ইকুয়াল টু F/L, ঠিক আছে ফ্রেন্ডস। তো আগের ফর্মুলায় চলে আসলো, তো এভাবেই। তো ফ্রেন্ডস, এখানে তোমরা মনে রাখবে যে কার্য আমি আগে পড়ানো হয়ে গেছে, তোমরা যদি কার্য দেখে না থাকো দেখে নিতে পারো। কার্য বা শক্তি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্যের মাত্রা হচ্ছে mL স্কোয়ার T⁻², ঠিক আছে, mL স্কোয়ার T⁻²। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোর্সের মাত্রা মনে রাখবে, তাহলে তোমরা সব মাত্রাই আশা করছি বের করতে পারবে যদি জানা থাকে। ফোর্সের মাত্রা হচ্ছে mL T⁻², ঠিক আছে ফ্রেন্ডস। তো এরপর তোমরা দেখো, এরপর এখানে দেখবে যে সারফেস টেনশন অফ এ লিকুইড
ডিক্রিজ উইথ দি ইনক্রিজ অফ টেম্পারেচার অ্যান্ড বিকামস জিরো অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখানে দেখো বলছি পৃষ্ঠটান কী হবে, উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমরা যদি কোনো পদার্থের টেম্পারেচার বাড়াই, ঠিক আছে, টেম্পারেচার বাড়াই, তাহলে সেখানে পৃষ্ঠটান টিটা কী করবে, কমে যাবে। সরি, এটা হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ তোমরা শুধু মনে রাখবে যে উষ্ণতা যদি বাড়ায় তাহলে তার কী হবে, পৃষ্ঠটান কমে যাবে। এবং এক সময়, ঠিক আছে, উষ্ণতা বাড়াতে বাড়াতে যদি আমরা সংকট উষ্ণতায় পৌঁছে যাই বা ক্রিটিক্যাল টেম্পারেচার পৌঁছে যাই, তখন সারফেস টেনশন জিরো হয়ে যাবে। এখানে সেটাই বলা হচ্ছে ফ্রেন্ডস। তো এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা মনে রাখবে যে তোমাদের উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমে যাবে। ঠিক আছে, উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমে যাবে। তো ফ্রেন্ডস দেখো, আমরা যখন জল গরম করি তখন কী হয়, আস্তে 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 উপরেরটা উঠতে শুরু করে। ঠিক আছে, যখন পৃষ্ঠটান, সেখানে উপরের পৃষ্ঠের মধ্যে আকর্ষণ নেই বললেই চলে, সেখানে বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে জল, সেখানে কোনো টান থাকে না। ঠিক আছে, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো ফ্রেন্ডস দেখে নাও, এর পরে দেওয়া আছে ক্যাপিলারি টিউব সম্পর্কে। ঠিক আছে, ক্যাপিলারি টিউব অর্থাৎ বাংলায় যাকে বলা হয় কৈশিকতা। তো তোমরা যাদের ফিজিক্সের ল্যাব থাকে, তোমাদের ফিজিক্সের ল্যাবে দেখতে পারবে যে কৈশিক নলটি কেমন, খুব পাতলা নল। ঠিক আছে ফ্রেন্ডস, খুব পাতলা নল তোমাদের ফিজিক্সের ল্যাবে দেওয়া থাকে, যদি ফিজিক্সের থাকে খুব পাতলা নল। ঠিক আছে, কৈশিক নল মানে খুব সরু নল, যার মধ্যে জল উপরে দিয়ে ওঠে। ঠিক আছে, এটা হচ্ছে কৈশিক নল বলা হয়, ক্যাপিলারি টিউব বা কৈশিক নল বাংলায়। ক্যাপিলারি টিউব কী বলছে দেখো, এ টিউব হ্যাভিং ভেরি ন্যারো, ঠিক আছে, ভেরি ন্যারো অ্যান্ড ইউনিফর্ম বোর ইজ কল্ড এ ক্যাপিলারি টিউব। ঠিক আছে, মানে খুব পাতলা ফ্রেন্ডস, তোমরা দেখলে বুঝতে পারবে, লম্বা পাড়া হয়, ঠিক খুব পাতলা পাড়া টিউব, যাকে আমরা বলে থাকি ক্যাপিলারি টিউব। ঠিক আছে, এবার দেখো এখানে ক্যাপিলারিটিকে বাংলায় বলা হয় কৈশিকতা। তো কী বলা হচ্ছে দেখো, ইফ এ ক্যাপিলারি টিউব ইজ ডিপড ইন এ লিকুইড অ্যাসেন্ট অর ডিসেন্ট ইন দি ক্যাপিলারি টিউব, দিস ফেনোমেনা ইজ কল্ড ক্যাপিলারিটি। ঠিক আছে, ক্যাপিলারিটি কাকে বলে, যদি আমরা কোনো জলের মধ্যে বা কোনো পারদের মধ্যে যদি আমরা কোনো টিউবকে আমরা ডুবিয়ে ধরি, তাহলে কী হয়, সেটা জলতলটা হয় উপরে উঠবে কিংবা পারদটা নিচে নামবে, এই ঘটনাকে আমরা বলে থাকি ক্যাপিলারি টিউব, সরি ফ্রেন্ডস, ক্যাপিলারিটি। তো ফ্রেন্ডস এবার দেখো, এখানে বলা হচ্ছে দ্য হাইট বাই হুইচ লিকুইড অ্যাসেন্টস অর ডিসেন্টস ইন এ ক্যাপিলারি টিউব ডিপেন্ডস আপন দ্য রেডিয়াস অফ দ্য টিউব। ঠিক আছে, এখানে বলছে যে রেডিয়াস অফ দ্য টিউবের উপর নির্ভর করে। দ্য ক্যাপিলারিটি ডিপেন্ডস আপন দ্য নেচার অফ লিকুইড অ্যান্ড সলিড বোথ। দ্য লিকুইড হুইচ ওয়েটস দ্য ওয়াল অফ টিউব রেইজ ইন দি টিউব আর লিকুইড হুইচ ডাজ নট ওয়েট or wall of tube descends in the tube। ঠিক আছে, দেখো ফর এক্সাম্পল when a glass capillary tube is dipped in a water raise in the tube and shape of water meniscus is concave. Similarly, when a glass of capillary tube is dipped in a mercury descends in the tube। তো ফ্রেন্ডস এটা আমি বলে দিচ্ছি তোমাদের ভেঙে যে কী বলা হচ্ছে। মনে করো এটা একটি, ঠিক আছে, এখানে একটা আমি পাত্র নিলাম, এটা একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি জল রেখে দিলাম। ঠিক আছে, তো জলের মধ্যে আমি কি করলাম, মনে রাখো, জলের মধ্যে আমি একটা ক্যাপিলারি টিউব ডোবালাম। ঠিক আছে, পাত্রের মধ্যে কি আছে, পাত্রের মধ্যে জল আছে, যদিও ক্যাপিলারি টিউব হলো না। ঠিক আছে, এখানে পাত্রের মধ্যে কোনো জলে ভর্তি আছে। ঠিক আছে, পাত্রটি জলে ভর্তি আছে, সম্পূর্ণ জল আছে, ক্যাপিলারি টিউব আছে, জল আছে। তাহলে এখানে কি বলছে, যে এখানে বলছে যে এই যে টিউব আছে, এই টিউবের মধ্যে কি করবে, জল উপরে উঠতে থাকবে, জল উপরে উঠতে থাকবে এই যে লেভেল থেকে। এটা যদি ক্যাপিলারি টিউব হয় তো জল এখান থেকে উপরে উঠবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস মনে রাখবে, যদি পৃথিবীর এখানে যদি কোনো গ্র্যাভিটেশন ফোর্স না থাকে, তো জল উপরে উঠে এভাবে পড়তে থাকবে, এভাবে জল উপরে উঠে পড়তে থাকবে ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে। ঠিক আছে, এর এমনি কী হবে, যে জল উপরে উঠে যাবে। ঠিক আছে, এই যে সাধারণ জলতলের, এটা যদি জলতল লেভেল হয়, এবং এখানে যদি আমি ক্যাপিলারি টিউবটা যদি এখানে ডুবিয়ে ধরি, তাহলে জলতল কী হয়ে যাবে, জলতল ফ্রেন্ডস মনে রাখবে, এখান থেকে জলতল উপরে উঠে যাবে। ঠিক আছে, কিছুটা উপরে উঠে যাবে। এবং জলতল কীভাবে উপরে উঠবে সেটা দেখে নাও। জলতল, এটা যদি ক্যাপিলারি টিউব হয়, ঠিক আছে, এটা যদি মনে করো ক্যাপিলারি টিউবটা আমি বড় করে দেখাচ্ছি, এবং এর নিচে জলে পূর্ণ আছে। ঠিক আছে, এখানে জল ডোবানো আছে। তো ক্যাপিলারি টিউব যদি জলটা উপরে ওঠে, জলটা ঠিক এরকম হয়ে অবতল আকারের শেপ, ঠিক আছে, কনকেভ শেপ ধারণ করবে। আর যদি এটা যদি আমি এই ক্যাপিলারি টিউব যদি পারদের মধ্যে ডোবাই, তাহলে তখন কী হবে, পারদের মধ্যে ডোবালে তখন এভাবে কনভেক্স বা উত্তল আকার ধারণ করবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো মনে রাখবে, জলের ক্ষেত্রে অবতল হবে আর পারদের ক্ষেত্রে অবতল হবে এটা। তো ফ্রেন্ডস এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, অনেক সময় এটা অ্যাঙ্গেল দিয়েও আসতে পারে। অর্থাৎ জলের ক্ষেত্রে যে তোমাদের
এই কোণটা হবে, ঠিক আছে, সেটা সবসময় 90 ডিগ্রি থেকে কম হবে। এবং যদি পারদের ক্ষেত্রে বলি তো সেটা কী হবে, সেটা 90 ডিগ্রি থেকে বেশি হবে। গ্লাসের সঙ্গে এটার সঙ্গে এই গ্লাসের এই যে কোণটা সেটা 90 ডিগ্রি থেকে বেশি হবে। কার ক্ষেত্রে? এটা পারদের ক্ষেত্রে। জলের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে কম হবে। গ্লাসের সাথে মানে গ্লাসের দেওয়ালের সঙ্গে এই জলের এই স্পর্শকোণ এটা, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে এটাই বলা হয়েছে, ঠিক আছে। এই এখানে দেখে নাও যে টিউব ইজ ডিপড ইন মার্কারি, মার্কারি ডিসেন্ডস ইন দি টিউব অ্যান্ড শেপ অফ মার্কারি, ঠিক আছে। মেনিসিয়াস ইজ কনভেক্স, যেটা কী করে, যেটা কনভেক্স আকার ধারণ করে। তো ফ্রেন্ডস এটা মনে রাখবে, এটা যদি পাত্র থাকে, ঠিক আছে, পাত্রের মধ্যে যদি পারদটা আমি ভরে রাখি এবং তার মধ্যে যদি আমি ক্যাপিলারি টিউব ইনপুট করি, সেটা ঠিক এরকম হবে, ঠিক আছে, ডিসেন্ড হয়ে যাবে এবং এইভাবে আকার ধারণ করবে, এইভাবে। আর জলের ক্ষেত্রে কী করবে, জলের ক্ষেত্রে ক্যাপিলারি টিউবটা এরকম আকার ধারণ করবে, সেটা উপরে উঠবে, ঠিক আছে, এরকম হবে। তো ফ্রেন্ডস এটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এর কিছু দৃষ্টান্ত আমাদের ক্যাপিলারি সম্পর্কে উদাহরণ থেকে প্রায় কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। এটা প্রতিটা উদাহরণ ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখে নাও ফ্রেন্ডস, এ পিস অফ ব্লটিং পেপার সোকস ইঙ্ক বিকজ দ্য পোর্স অফ দ্য ব্লটিং পেপার সার্ভস অ্যাজ ক্যাপিলারি টিউব, ঠিক আছে। তো এখানে কী বলা হচ্ছে, মনে করো কোনো একটা কালি আছে, ঠিক আছে, কোনো একটা কালির উপরে আমরা একটা ব্লটিং অফ পেপার, একটা পেপারকে নিলাম, আমরা শোষক কাগজ নিলাম, ঠিক আছে, অর্থাৎ শোষক কাগজ নিলাম। তো আমরা কিছুক্ষণ পর কী দেখতে পাবো, কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো যে কাগজের উপরে পৃষ্ঠটাও অটোমেটিক কালিতে ভর্তি হয়ে যাচ্ছে, উপরে পৃষ্ঠে দেখবে অটোমেটিক কালি উঠে পড়ছে, ঠিক আছে। তো কিসের জন্য হচ্ছে, এটা ক্যাপিলারিটির যে ধর্ম সেটার জন্য হচ্ছে, ঠিক আছে। কারণ তোমরা যদি ভালো করে সেকশন করো তো দেখবে এই কাগজের মধ্যে কী আছে, কাগজের ভিতরের মধ্যে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র বা পোর পাওয়া যাবে, যেগুলোর মধ্যে জল শোষণ করছে, জল শোষণ করে কী করছে, সেটা উপরের দিকে উঠে আসছে। সুতরাং আমি যদি একটা কাগজের নিচের পৃষ্ঠটা যদি আমি ডুবিয়ে থুই কালির মধ্যে, দেখবে কিছুক্ষণ পর উপরের পৃষ্ঠে এরকম করে কালিটা উঠে আসছে, ঠিক আছে, মানে শোষণ করে নিচ্ছে, তাই তো। তো শোষণটা কিসের জন্য করছে, সেটা ক্যাপিলারিটির জন্য করছে। তো চলে আসবো আমরা পরের পয়েন্টে। দেখো, দ্য অয়েল ইন দি উইক অফ এ ল্যাম্প রেইজ ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন অফ থ্রেডস ইন দ্য উইক, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে কী বলা হচ্ছে, দেখো আমরা আগে থেকে নম্বর ইউজ করতাম, তো নম্বর বা হ্যারিকেনে তোমরা যে পলিতাগুলো থাকে, ঠিক আছে, যে পলিতা, সেগুলো কী হয়, সেগুলো যে উইক থাকে, উইক মানে যে পলিতা, সেগুলো কী করে, যে উঠে আসে, মানে জল আমাদের তেলটা, কেরোসিন তেলটা উঠে আসে তারপরে জলে, সে কিসের জন্য হচ্ছে, পুরোপুরি সেটা ক্যাপিলারিটি ধর্মের জন্য হচ্ছে, ঠিক আছে। তো তারপর দেখো, দ্য রুট হেয়ার্স অফ প্লান্টস ড্রোজ ওয়াটার ফ্রম ইন দি সয়েল থ্রু ক্যাপিলারি অ্যাকশন। তো ফ্রেন্ডস এটা ভালো করে দেখো যে আমরা কি করছি, আমরা যখন কোনো জমিতে চাষ করি, এখন কী মাস চলছে, এখন সেপ্টেম্বর মাস চলছে। তো সেপ্টেম্বর মাসের সময় এখন আমরা সাধারণত রবি শস্য চাষ করে থাকি, তাই তো, রবি শস্য চাষ করে থাকি। রবি শস্য কী করা হয়, সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগানো হয় এবং যেটা ফেব্রুয়ারি মার্চ মাসের মতো তোলা হয়, ঠিক আছে, রবি শস্য। তো রবি শস্য লাগানোর সময় কীগুলো আমরা জানো, যেমন বিভিন্ন অয়েলি সিড, যেমন সর্ষে, রাই, ছোলা, ঠিক আছে, এগুলো যখন লাগাই তখন কী করা হয়, যে এখন জমিতে বিভিন্ন যদি জল থাকলো, শুকিয়ে গেল, ঠিক আছে, সেটাকে আমরা ভালো করে জমিটাকে চষে নিই, জমিটাকে চষে নেওয়া হয়, চষে নেওয়ার পর সেটাকে জল দেওয়া হয় বা ছড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, এভাবে করা হচ্ছে। তো এটা কিসের জন্য করা হয়, ক্যাপিলারিটি ধর্মটাকে বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। তো এবার দেখো, টু প্রিভেন্ট লস অফ ওয়াটার ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন দ্য সয়েল লুজড অ্যান্ড স্প্লিট ইন দি পিসিএস বাই দ্য ফার্মার্স। তো এটাকেই বলা হচ্ছে যে সয়েলকে বিভিন্ন স্প্লিট করা হয়, মানে স্প্লিট করা হয় কী করার জন্য, বিভিন্ন লুজ করা হয়, যেন যাতে ক্যাপিলারি ধর্মের বৃদ্ধি পায়, মানে বিভিন্ন পোরগুলো যেন আবার ঠিকঠাকভাবে হয় এবং যাতে টু প্রিভেন্ট লস অফ ওয়াটার, যাতে জল আমাদের বেশি অপচয় না হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমরা দেখবে যে জমিতে অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়, ঠিক আছে, সেগুলো আমরা কী করি, চাষের মাধ্যমে বিভিন্ন করে নিই, তাতে আমাদের জল অপচয়টা কম হবে। তো এবার দেখো, এখানে বলা হচ্ছে, ইফ এ ক্যাপিলারি টিউব ইজ ডিপড ইন এ ওয়াটার ইন অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট, ওয়াটার রেইজ আপ টু আদার এন্ড অফ টিউব বিকজ অফ ইটস জিরো অ্যাপারেন্ট ওয়েট, হাউ লং দ্য টিউব মে বি, ঠিক আছে। তো এখানে কী বলা হচ্ছে, যদি আমরা কোনো স্যাটেলাইট গেলাম, মানে স্যাটেলাইট যেটা পৃথিবীর চারিদিকে পরিবহন করে বিভিন্ন স্যাটেলাইট, মনে করো স্যাটেলাইট গেলাম, ঠিক আছে, যেখানে কোনো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নেই, জি এর মান যেখানে 0, তাহলে সেখানে কী হবে, যে যদি আমরা সেখানে একটা জলের মধ্যে যদি আমরা ক্যাপিলারি টিউবকে ডোবাই, তো সেই ক্যাপিলারি টিউব কী হবে, সমানে এভাবে করে জলে বেরিয়ে পড়বে, কারণ এখানে তো জি এর মান তো 0, তো বস্তুর কী নেই, কোনো ওয়েট নেই, ডব্লিউ ইকুয়াল টু mg হয়। তো এখানে জি এর মান 0 হলে বস্তুর কোনো ওয়েট 0, ভার 0, বস্তু
সুতরাং এটা এভাবেই, ঠিক আছে, জিরো অ্যাপারেন্ট ওয়েট। তো ফ্রেন্ডস চলে আসবো আমরা পরের প্রশ্নে। দেখো পরের পয়েন্টে দেখো 6 নম্বর পয়েন্টে কী বলছে, অ্যাকশন অফ টাওয়াল ইন সোকিং আপ ওয়াটার ফ্রম দ্য বডি ইটস ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন অফ কটন ইন দ্য টাওয়াল। ঠিক আছে, দেখো আমরা বিভিন্ন টাওয়াল ব্যবহার করি কিসের জন্য, আমাদের বডিতে আমাদের স্নান করার পর যে টাওয়াল ব্যবহার করি সেটা আমাদের বডি থেকে বিভিন্ন জলটা শোষণ করে নেয়। ঠিক আছে, এটা আমাদের ক্যাপিলারি ধর্মের জন্যই হয়ে থাকে। তো এবার দেখো 7 নম্বর পয়েন্টে বলছি, মেল্টেড ওয়াক্স গলন্ত মোম ইন এ রেইজ আপ উইক বাই ক্যাপিলারি অ্যাকশন, এবং মোম যেটা জ্বলছে সেটা হচ্ছে ক্যাপিলারিটি ধর্মের জন্য। তো ফ্রেন্ডস তোমরা বুঝতেই পারছো যে ক্যাপিলারি ধর্মটা কতটা গুরুত্বপূর্ণ। তো এবার দেখো, ইফ এ ক্লিন অ্যান্ড ড্রাই নিডল ইজ কেপ্ট স্লোলি অন দ্য সারফেস অফ ওয়াটার ইট ফ্লোটস ডিউ টু সারফেস টেনশন। তো ফ্রেন্ডস এটা মনে রাখবে, আমি এটা নিজে ট্রাই করে দেখেছি। ঠিক আছে, খুব ভালো লাগবে, দেখবে তোমরা যখন একটা সূচ নেবে, ঠিক আছে, কোনো একটা সূচ নিয়ে সেটা যদি তোমরা জলের উপর খুব হালকা করে রেখে দাও, দেখবে সূচটি কী করছে, জলের উপরে ভাসছে। এই সূচটি এটা মনে করো জলের তলের উপর সূচটি ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, এবং মনে হবে যে জায়গায় সূচটি আছে সেই জায়গাটা হালকা করে দেবে গেছে। তো এটা কিসের জন্য হচ্ছে, পৃষ্ঠ টানের জন্য হচ্ছে। ঠিক আছে, কারণ সূচটিকে ডুবতে দিচ্ছে না, সূচটিকে পৃষ্ঠ টানের জন্য ডুবতে দিচ্ছে না, একে অপরের উপর জলের মলিকুলগুলো আকর্ষণ হয়ে আছে এবং সূচটিকে ডুবতে দিচ্ছে না। তো তোমরা নিজে করে দেখবে। তো এবার দেখো, দ্য অ্যাডিশন অফ ডিটারজেন্ট or soap decrease the surface tension of water. This increase the cleaning ability. দেখো আমরা বিভিন্ন আমাদের এখন যেরকম করোনার পরিস্থিতি, বারবার ধরুন ড্রেস কাচতে হচ্ছে, তো আমরা কাচছি কিসের জন্য, আমরা যখন কাচছি কোনো ড্রেস, সেটা কী করা হচ্ছে, আসলে ড্রেস কাটা মানে সেটা পৃষ্ঠ টানটা কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ডিটারজেন্ট ব্যবহার করার ফলে, ডিটারজেন্ট বা সাবান জলের পৃষ্ঠ টানটা কী করছে, কমিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের জামার মধ্যে যে ময়লা ধুলোবালি লেগে থাকছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে পৃষ্ঠ টানটা কমিয়ে দেওয়ার ফলে। ডিটারজেন্ট ব্যবহার করা হয় এই জন্য জলের মধ্যে। ঠিক আছে, এবং এটার ফলে তা কী হচ্ছে, ক্লিনিং অ্যাবিলিটিটা বেড়ে যাচ্ছে। ডিটারজেন্ট ব্যবহারের ফলে মনে রাখবে, ডিটারজেন্ট, কেরোসিন তেল এগুলো ব্যবহারের ফলে কী হয়, যে পৃষ্ঠ টানটা কমে যায়। ঠিক আছে, তো এবার দেখো, বাবলস অফ সোপ সলিউশন আর বিগ বিকজ অ্যাডিশন অফ সোপ ডিক্রিজ দ্য সারফেস টেনশন অফ ওয়াটার। ঠিক আছে, তো মনে রাখবে, দেখো আমরা যখন ছোটো ছিলাম তখন কী করতাম, যে বিভিন্ন কিছু ধরো সার্ফ হোক বা সাবান হোক, সেগুলো করে আমরা বাবল ফোলাতাম, মানে বেলুনের মতো ফোলাতাম মুখে করে ফু দিয়ে। ঠিক আছে, এভাবে বাবল হয়ে যেত। ঠিক আছে, তো এগুলো কিসের জন্য হয়, কারণ এগুলো দেখো আমরা যখন সাবান ব্যবহার করি তখন এই যে চারপাশের সারফেস টেনশনটা খুব কম হয়ে যায়, মানে পৃষ্ঠ টেনশনটা কম হয়ে গেলে এগুলো আকার প্রসারিত হয়ে যায় খুব সহজেই, সুতরাং এগুলো বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধর্মকে আমরা কাজে লাগিয়েছি। তারপর দেখো, যে হোয়েন অয়েল ইজ sprinkled on water its surface tension decrease. As a result, the larva of mosquito floating on the surface of water die due to sinking. ঠিক আছে, তো এখানে কী বলছে, দেখো আমরা যখন কী করি, কেরোসিন তেল দিয়ে দিই জলের মধ্যে, তো জলের মধ্যে ধরো বিভিন্ন মাছির লাভা আছে। ঠিক আছে, মশার লাভা আছে, মাছির লাভা জলের মধ্যে, সেগুলো ভেসে বেড়াচ্ছে, এগুলো সাধারণত ভেসে থাকে। তো এবার জলের মধ্যে যদি আমরা কেরোসিন তেল ফেলে দিলাম ধরো অনেকটা, তখন কী হচ্ছে, এই জলের যে পৃষ্ঠটানটা কমে গেল, এবং পৃষ্ঠটান কমে যাওয়ার ফলে ওই লাভাগুলো আর ভাসতে পারলো না, সেগুলো কী হলো, ডুবে গেল। ঠিক আছে, তো এটাই হয়। তো ফ্রেন্ডস এবার আমরা দেখো ওয়ার্ম স্যুপ ইজ টেস্টি বিকজ অ্যাট হাই টেম্পারেচার ইটস সারফেস টেনশন ইজ লো অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য স্যুপ ইজ ফিয়ার্ড অন অল পার্টস অফ দ্য টাং। ঠিক আছে, দেখো গরম স্যুপ, ঠিক আছে, আমরা যখন কোনো গরম ঝোল খাই খুব টেস্টি লাগে। কেন লাগে, কারণ গরম ঝোলের পৃষ্ঠটান খুব কম হয়, সেগুলো আমাদের জীবের প্রায় সমস্ত জায়গায় কী করে, খুব সহজেই প্রবেশ করতে পারে, তাই আমরা গরম স্যুপের মধ্যে খুব ভালো স্বাদ পাই। ঠিক আছে, তারপর দেখো, ইফ দ্য লিকুইড সারফেস ইজ কার্ভড দেয়ার আর অলওয়েজ অ্যান এক্সেস প্রেশার অন দ্য কনকেভ সাইড, এবং কনকেভ সাইডের মধ্যে দেখো লিকুইড প্রেশার একটা সবসময় বাড়তি চাপ প্রয়োগ করে। ঠিক আছে, মানে যেটা বললাম, যে হয়তো সেই জলের গোবারার ক্ষেত্রে মানে জলের বেলুনের ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো। দেখো এখানে এক্সেস প্রেশারের দুটো ফর্মুলা আছে। এক্সেস প্রেশার ইন দি লিকুইড ড্রপ, একটা জলের ড্রপ মানে লিকুইড ড্রপ। ঠিক আছে, জলবিন্দুর ক্ষেত্রে মনে রাখবে এক্সেস প্রেশার হচ্ছে 2T/R, আর একটা দেখো এক্সেস প্রেশার ইন সোপ বাবল মানে হচ্ছে এরকম। ঠিক আছে, বাবল যেগুলো আমরা ফোলাই সেটা হচ্ছে 4T/R। তো ফ্রেন্ডস এই ফর্মুলাগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 2T/R, একটা হচ্ছে 4T/R। জলবিন্দুর ক্ষেত্রে 2T/R এক্সেস প্রেশারের, এবং বাবলের ক্ষেত্রে 4T/R। ফ্রেন্ডস ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ। তো এর পরের ভিডিওতে আমরা ভিসকোসিটি নিয়ে আলোচনা করব।